আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে কমিশনে যাবে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। রাজধানীর প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, বাগবিতণ্ডার জেরে খুন বলছে পুলিশ। নিজেদের কর্মী দাবি যুবদলের, বিচার চেয়ে বিক্ষোভ মিছিল। অনিল আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। সকালের আগে যেন কালগুলো জলকরণ করা হয়। চট্টগ্রামের আতঙ্ক, অরক্ষিত খালনালা, সিএনজি রিকশা পড়ে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সর্বশেষ সেহরিশের মৃত্যু নিয়ে ৮ বছরে প্রাণহানি ১১, দ্রুত পদক্ষেপের দাবি। বিনিয়োগ বাড়াতে সুদ হার কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সময়ে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি ভুল বার্তা দিচ্ছে, মত ব্যবসায়ী নেতাদের। পরিবেশ নিশ্চিতের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ৫ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেবেন বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রস্তাবনা নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হালধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ২ ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বেলা ১১টা নাগাদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা সেটি শুরু হবে। আজকে দ্বিতীয় দিনের মতো যে ৫টি সংস্কার যে কমিশন, সে কমিশনের উপরে যে প্রস্তাবনা বিএনপি জমা দিয়েছে গত ২৩ মার্চ, সেটি নিয়ে গত বৃহস্পতিবার প্রথম দিনের মতো আনুষ্ঠানিকভাবে বিএনপি বিশদভাবে আলোচনা করেছে। প্রতিটি জিনিসের উপরে আসলে তাদের যে পর্যবেক্ষণ মতামত সেটি তুলে ধরেছে। আজকে দ্বিতীয় দিনের মতো সেই আলোচনায় আসলে বিএনপি অংশ নেয় এবং যার মধ্য দিয়ে তারা বলছে যে এই ৫ সংস্কার কমিশনের যে বিএনপির যতটুকু মতামত রয়েছে, যেসব জায়গায় আসলে দ্বিমত রয়েছে, কি কারণে দ্বিমত রয়েছে, সেটি কিভাবে হতে পারে, অর্থাৎ একটি দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আসলে যেই জুলাই চার্টার সেটি নির্ধারণ হবে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন একইভাবে বৈঠক করছে। গতকালকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি নেতৃত্ব দেবেন। একই সঙ্গে বিএনপির প্রতিনিধি দল আসবে, যারা এর মধ্য দিয়ে আসলে আজকে দ্বিতীয় দিনের মধ্য দিয়ে বাকি গত দিনের পরে যে আলোচনাগুলো বাকি রয়েছে, যে সংস্কার কমিশনগুলোর সঙ্গে ব্যাপারে আলোচনার বাকি রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে মূলত আলোকপাত করবে বিএনপি। আমরা জানি গত ১৫ ফেব্রুয়ারি এই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্য দিয়ে আসলে যেই ২ ধাপে যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার, মানুষের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি পূরণ করার জন্য সেটি নিয়ে যে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা নিয়েছে স্প্রেডশিটের মধ্য দিয়ে। এর পরবর্তীতে মূলত এই বিশদ আলোচনাগুলো হচ্ছে। এর মধ্য দিয়ে যে একটি জায়গায় ঐকমত্যের মধ্য দিয়ে তারা জুলাই চার্টার নির্ধারণ করতে চায়, যেটি একই সঙ্গে জুলাই সনদ হিসেবে যেই গণঅভ্যুত্থান সেটির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে চাওয়া রয়েছে সেটি, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার যারা আসবে, তারা কিভাবে চলবে, মানুষের যে আকাঙ্ক্ষার সম্পর্কে তাদের কাছেও একটি আসলে বার্তা সেটি আসলে দিতে চায় ঐকমত্য কমিশন। সেটাই কিন্তু আসলে বারবার বলেছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যে সহযোগিতা রয়েছে সে ব্যাপারে কিন্তু অধ্যাপক আলী রিয়াজ এর আগের দিনগুলোতেও বলেছেন যে তিনি আসলে আশাবাদী। বিএনপির তরফ থেকে যেমন তারা সাড়া পাচ্ছেন, বিএনপি নেতৃবৃন্দ গত বৃহস্পতিবারও বলেছেন তারা আসলে পর্যাপ্ত সময় দিতে চান। প্রতিটি বিষয় নিয়ে তাদের যে দ্বিমতের জায়গাগুলো রয়েছে আরও কিভাবে হতে পারে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ব্যাপারে, সংবিধান সংস্কার কমিশনের ব্যাপারে যে জায়গাগুলো রয়েছে সেটি নিয়ে মূলত বিশদ আলোচনা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি জায়গায় আসবে, পৌঁছাবে, এবং যার মধ্য দিয়ে জুলাই চার্টার যেমন গঠিত হবে একই সঙ্গে নির্বাচনের দিকেও আসলে
আসলে ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে এগোবে এবং আজকের এই আলোচনার মধ্য দিয়ে আসলে বিএনপি নেতৃবৃন্দ কথা বলবেন। এর মধ্য দিয়ে আসলে কি আলোচনা হলো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। আজ সন্ধ্যায় অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান ও বিআইআইএসএস এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সহ কমিশনের সদস্যরা। জানা গেছে 2 খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন সহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য 4 শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই হত্যাকাণ্ড হয়। এদিকে নিহত পারভেজকে নিজ দলের কর্মী দাবি করেছে ছাত্রদল। বিচার চেয়ে শনিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের উপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান পারভেজ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় মামলা করেছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তার বাবা একজন প্রবাসী, বিদেশ থেকে অনেক কষ্ট করে এই বৈদেশিক মুদ্রা এদেশে পাঠাইছে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আজকে উনি বিদেশ থেকে আমরা লাশ দেখতে পারতেছে। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাইকনাকে হত্যা করা হয়েছে এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে আমাদের পারভেজের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত ছুরিকাঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই মামলার জন্য যে ধরনের সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। পুলিশ জানায় ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এজাহার হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন আছে আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। শুধু বাকবিতণ্ডা নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের 11 মন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক মন্ত্রী শাহজাহান খান, তাকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাকে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢোকানো হলো। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আসামি, তাকেও প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। তিনি হচ্ছেন হাসানুল হক ইনু এবং জুলাই আগস্টের গণহত্যার মামলার অন্যতম আসামি এবং আওয়ামী লীগের জোট শরিক এর একজন মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের তথ্য মন্ত্রী ছিলেন এক সময়। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে
আওয়ামী লীগের সাবেক নামানো হয়েছে সাবেক বিচারপতি এটিএম শামসুদ্দিন চৌধুরী মানিককে, তাকেও আদালতে নেওয়া হচ্ছে। এরপরে এই প্রিজন ভ্যানে আরও বেশ কয়েকজন আসামি আছেন। আমরা দেখেছি যে জুনাইদ আহমেদ পলক ঠিক এই প্রিজন ভ্যানেই রয়েছেন, তাকেও নামানোর প্রক্রিয়া চলছে। আজকে জুলাই আগস্টের গণহত্যার যে দুটি মামলা, মূল মামলা, একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আরেকটি মামলা, যেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, তার সঙ্গে আরও ৪৫ জন আসামি রয়েছেন, সেই মামলারও আজকে তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য রয়েছে। এই দুটি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। আজকে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলেরও দিন ধার্য রয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তরফ থেকে তারা যেটি বলছেন যে তারা এখনও তদন্ত শেষ করতে পারেননি, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আরও হয়তো কিছুদিন সময় লাগবে। এই জন্য তারা আজকে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে আরেকজন আসামিকে এবং তাকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে হাজতখানা রয়েছে, সেখানে হাজতখানায় রাখা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি জুনাইদ আহমেদ পলককে, তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি যখন এবং এরপরে রয়েছেন সুলাইমান সেলিম, তিনি ঢাকা আর একটি আসনের এমপি হয়েছিলেন সবশেষ নির্বাচনে এবং তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব বেশি দিন হয়নি এবং এই কজন আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, তাকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের প্রবেশের আগে ট্রাইব্যুনালের যে গেট রয়েছে সেই গেটে যারা আজকে আসামিদেরকে যাদেরকে হাজির করা হচ্ছে তাদের আত্মীয় স্বজন অপেক্ষা করছেন এবং আইনজীবীরা অপেক্ষা করছেন। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব পক্ষেই যেন ন্যায় বিচার পান এবং আইনের সুযোগ সুবিধা পান, সেটি নিশ্চিত করার কথা বারবারই প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। বর্ষা মৌসুমে চট্টগ্রামে আতঙ্কের আরেক নাম অরক্ষিত ও খোলা খালনালা। নিরাপত্তার অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে খালনালা। সর্বশেষ গত শুক্রবার রাতে খালে পড়ে মৃত্যু হয় ৬ মাসের শিশু সেহেরিসের। গত ৮ বছরে ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঠেকাতে বর্ষার আগে টাস্কফোর্স গঠন করে পদক্ষেপ নেয়ার দাবি নগরবিদদের। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুমে নালা, খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা খালে পড়ে প্রাণ হারায় ৬ মাসের শিশু সেহেরিস। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। রিটার্নিং ওয়ালের সাথে রেলিং এর যদি ব্যবস্থা যদি না হয় তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগে যেন খালগুলো জলকরণ করা হয়। ২০২১ সালের ৩০শে জুন নগরীর আলফালা গলিতে খালে সিএনজি পড়ে ২ জনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে মুরাদপুরে নালায় পড়ে মারা যায় সবজি বিক্রেতা সালেহ আহমদ। এক হিসাব বলছে ২০১৭ সাল থেকে এই পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই ১.৫ থেকে ২ মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে ৫৭টি খাল ও ৭৬০ কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ। চলছে কালভার্ট ও ব্রিজের কাজও। নগরবিদরা বলছেন দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রেস্ট টাইম ইনভলভ হয়ে গেছে। ড্রেনের দুপাশে গাইড লাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ ৪টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে মুফতি ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন চলছে। বিস্তারিত জানাতে সদর রোডে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের নাম ঘোষণার দাবিতে বরিশালে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়েছে তার নেতাকর্মীদের, অনুসারীদের
অবস্থান কর্মসূচি তারা চলছে, বিক্ষোভ করছে, গণমিছিল করছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল শহরের সদর রোডে এই মুহূর্তে তারা এসে বিক্ষোভ চালাচ্ছে। এখানকার আন্দোলনকারী নেতাকর্মীরা যে দাবিটি তুলছেন সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2023 সালের 23শে জুন। তখন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদকে নৌকার যে প্রার্থী ছিল তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছিল, তিনি নির্বাচিত হয়েছিল। দ্বিতীয় পজিশনে ছিল মুফতি সৈয়দ ফয়জুল করিম, হাত পাখা প্রতীকের তিনি মেয়র প্রার্থী হিসেবে দ্বিতীয় পজিশনে ছিল। কিন্তু এখানকার নেতাকর্মীদের দাবি সেটি হচ্ছে যে সেই নির্বাচনের দিনকে ফয়জুল করিমকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ভোট কারচুপি করেছিল, জাল ভোট দিয়েছিল এবং সেই জাল ভোট দেওয়ার প্রতিবাদে মেয়র যে ফয়জুল করিমকে ন্যাক্কারজনকভাবে হামলার প্রতিবাদে সেই ফলাফল বাতিল ঘোষণার দাবিতে আজকের এই বিক্ষোভ চলছে। সেই ফলাফল ঘোষণা বাতিল করে মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণা করার দাবি জানাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এর আগে তারা ফয়জুল করিম শায়েখে চরমোনাই তিনি নির্বাচনী আদালতে ট্রাইব্যুনালে সেখানে মামলা করেছেন তার মেয়র পদে তাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার জন্য। গত বৃহস্পতিবার মামলা দায়েরের পর আমরা দেখেছি গত শুক্রবার শনিবার বিক্ষোভ হয়েছে। টানা তৃতীয় দিনের মতন আজকে বরিশাল শহরের সদর রোডে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই মুহূর্তে এসে শহরের সদর রোডে যুক্ত হচ্ছে। একদিকে বিবির পুকুর পার, অন্যদিকে বরিশাল শহরের কাঠপট্টি এলাকা। এই গোটা সদর রোড এলাকায় এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অনুসারীদের ফয়জুল করিমের অনুসারীদের নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে। তাদের দাবি একটি, সেটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মতো বরিশালেও মেয়র হিসাবে শায়েখে চরমোনাই ফয়জুল করিমের নাম ঘোষণা করতে হবে। তার মধ্য দিয়ে এই শহরের যে নাগরিক সুবিধা সিটি কর্পোরেশন সেটা নিশ্চিত করা হবে। বরিশাল থেকে যে আন্দোলন চলছে সেখান থেকে আমাদের সবশেষে এতটুকুই খবর ছিল। বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ল গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না, তবে যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। ওদিকে চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বছরের ব্যবধানে কমেছে 25% বেশি। ট্রানজিশন টাইমে এটাকে দিয়ে কোনো কিছু অ্যাসেস করা যাবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। ফুড আইটেমের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর অধিক কমেছে। সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে সেটা কমেছে 2%-এর মতো। আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। অনিয়মই যেখানে নিয়ম। রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব সব মিলিয়ে রাজধানীর সড়কে শৃঙ্খলার চিত্র যেন দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা।
কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে দুটি ফুট ওভারব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুট ওভারব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুট ওভারব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ অপরাধ, ঠিক আছে, আসলে কেউ কারো মানতেছে না। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এই কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। একটা গাড়ি আমরা থামাইতে গেলে 5 জায়গাটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুট ওভারব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় আছেন সহকর্মী ফারদিন মাজহার। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারদিন, মৃত্যুকে জয় করে যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রতীক হিসেবে সে বিশ্বাস থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের খুবই পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে সারা দেশে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত আনন্দের, সংবেদনশীল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। যদি আমরা এর পেছনের ইতিহাস একটু জানতে চাই, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী কিছু ইহুদি শাসক গোষ্ঠী যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। সে মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। সে মৃত্যুকে এবং সকল নেতিবাচকতাকে দূরে ঠেলে আশার আলো জাগার আহ্বান থেকে সারা দেশের এই উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীত এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে তাদের এই আনন্দ উদযাপন করছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে। ইস্টার সানডের এই উৎসবের মূল বিশ্বাসই এটি যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিল, যেটা পাপ ও মৃত্যুর উপর বিজয়ের প্রতীক। এটি খ্রিস্টানদের জন্য একটি আশা, নতুন জীবনের এবং মুক্তির বার্তা বহন করে। এই দিনটি খ্রিস্ট ধর্মের অন্যতম ভিত্তি, কারণ এটি প্রমাণ করে যে যীশু কেবল মৃত্যু বরণ করেননি, তিনি পুনরুত্থিত হয়েছিলেন সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল নেতিবাচকতার বিরুদ্ধে। এবং যেই উদযাপন সেটি আনন্দ উৎসব এবং গান সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে সকাল থেকে তারা সেটি উদযাপন করছেন। এবং আমরা জানতে পেরেছি যে সকল নেতিবাচকতাকে তারা দূরে ঠেলে দিয়ে নতুন আশার আলো জাগার আহ্বানই তারা বারবার পাচ্ছেন আজকের দিনটির উদযাপনের মধ্য দিয়ে। যীশুখ্রিস্টের এই পুনরুত্থানের এই দিনটি বা ইস্টার সানডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত সংবেদনশীল বটে, কারণ তাকে যে ক্রুশবিদ্ধ করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তাকে অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছিল সেটি থেকে তারা সেই নেতিবাচকতাকে দূরে ঠেলে তারা পুনরায় আবার আশার আলোটি তারা দেখেছিলেন যে, এবং সেই বার্তা বহন করেই তারা নতুনভাবে পুনরুজ্জীবনের জাগরণে বাণী তারা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র রানী জপমালা গির্জা থেকে সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারও ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে।
শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোয় রাস্তায় নামেন হাজারো মানুষ। অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, বিশ্ববিদ্যালয়ের তহবিল বন্ধ এবং গাজা ও ইউক্রেন নীতির বিরোধিতা করেন আন্দোলনকারীরা। হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান জানান। এ সময় সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশ জুড়ে দ্বিতীয় বিক্ষোভ। যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 400টি বিক্ষোভের পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকেরা। দেখছেন সময় সংবাদ। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 6 ব্যাটার, 1 অলরাউন্ডার এবং 4 বোলার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। খেলার সর্বশেষ খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আজকে সেই কাঙ্ক্ষিত সিরিজটি কিন্তু শুরু হয়েছে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে সকাল 10টায় টসের মধ্য দিয়েই আজকে ম্যাচটি শুরু হয় এবং আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ দলের টসে জিতেই কিন্তু ব্যাটিং নিয়েছে এবং এই মুহূর্তে অলরেডি ব্যাটিং চলছে, চলমান, এবং বাংলাদেশের একটি উইকেটের পতন ঘটেছে। সাদমান, উনি আউট হয়ে গিয়েছেন। আজকে সিলেটের যদি দর্শকদের কথা বলি, সকালে যখন আমরা মাঠে প্রবেশ করছিলাম তখন কিন্তু দর্শক মোটেই ছিল না। দর্শক সংকট রয়েছে এখানে, এবং যদি আমরা টিকিট বিক্রির কথা বলি তো সেই ক্ষেত্রে গতকাল পর্যন্ত সর্বোচ্চ 28টি টিকিট বিক্রি হয়েছে এবং আজকে ঠিক সকাল 9টা পর্যন্ত কিন্তু আরো 6টি টিকিট বিক্রি হয়েছে। প্রায় এই টিকিট বিক্রির আসলে মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে টিকিটের প্রতি দর্শকদের চাহিদাটা কিন্তু কম রয়েছে এবং আজকে টিকিট অলরেডি বিক্রি হচ্ছে। তো এখন অবধি পর্যন্ত তেমন কিন্তু দর্শক আমরা দেখতে পাইনি, তবে গ্যালারিতে কয়েকজন দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু হয়তো বেলা বাড়ার সাথে সাথে দর্শকরা আরো ভিড় করবে মাঠে, সেই আশায় কিন্তু করছেন দর্শকরা। এবং দর্শকরা যেটি বলছেন যে টেস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে হয়তো কিছুটা আবহাওয়া খারাপের কারণেও কিন্তু মাঠে অনেক দেরিতে প্রবেশ করবে। তো যেহেতু টেস্ট ম্যাচ চলমান রয়েছে, আরো জানবো পরবর্তীতে। তো সিলেটে আজকে প্রথম দিনের প্রথম ইনিংসের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের আজকের প্রথম টেস্টের এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে কমিশনে যাবে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, বাগবিতণ্ডার জেরে খুন বলছে পুলিশ। নিজেদের কর্মী দাবি যুবদলের, বিচার চেয়ে বিক্ষোভ মিছিল। অনিল, আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। বর্ষাকালের আগেই যেন খালগুলো জলকরণ করা হয়। চট্টগ্রামের আতঙ্ক, অরক্ষিত খাল, নালা, সিএনজি রিকশা পড়ে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সর্বশেষ সেহরিসের মৃত্যু নিয়ে 8 বছরে প্রাণহানি 11, দ্রুত পদক্ষেপের দাবি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।